বিশাল এক সমুদ্রের মাঝে চলতে থাকা ভয়ানক একটি জাহাজ, যেটা কিনা মূলত একটি জেলখানা ছিল। আর এই জেলটিকে বলা হয় পৃথিবীর সবচাইতে ভয়ানক জেল, কারণ এই জেলের ভেতরে এমন এমন কয়েদি এবং গ্যাংস্টাররা রয়েছে যাদের কাছে পৃথিবীর যে কোনো কাজ করাই সম্ভব। তারা চোখের পলকেই মানুষদেরকে মেরে ফেলতে পারে, এমনকি তাদের দ্বারা এমন এমন নৃশংস কাজ করা সম্ভব যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। তাই তাদেরকে পৃথিবীর সবচাইতে সুরক্ষিত জেলে রাখা হয়েছে। কিন্তু একবার ভাবুন তো, যদি এই ভয়ানক কয়েদিরা এই সমুদ্রের মাঝখানের জেল থেকে পালানোর চেষ্টা করে, তখন তারা পালানোর জন্য কি কি করতে পারে। আপনাদের কাছে গল্পটিকে যতটা সহজ মনে হচ্ছে, গল্পটি ততটাও সহজ নয়। কারণ দেখতে দেখতে একটি সাধারণ জাহাজ পরিণত হয়ে যায় মৃত্যুর কূপে। জাহাজের মধ্যে চলতে থাকে ভয়ানক মৃত্যুর খেলা। একটি সাধারণ গল্প দেখতে দেখতে কখন যে টুইস্ট এবং থ্রিলারে ভরপুর হয়ে যাবে এবং আপনার অবস্থা শ্বাসরুদ্ধকর করে দিবে, সেটা আপনারা বুঝতেই পারবেন না। তাহলে চলুন ঘুরে আসা যাক সমুদ্রের মাঝখানে থাকা ভয়ানক এক জেলখানার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি এয়ারপোর্টে। সময়টা ছিল 2017 সাল। তো আজকে এই এয়ারপোর্টে অনেকগুলো সাংবাদিক ভিড় করেছে, কারণ আজকে ফিলিপিন থেকে একটি বিমানের মাধ্যমে প্রায় 40 জনের মতো ভয়ানক কয়েদিরা এখানে আসতে চলেছে। তো কিছুক্ষণের মধ্যেই তারা কোরিয়ার এয়ারপোর্টে এসে নামে। এয়ারপোর্টে অনেক মানুষই সেই কয়েদিদেরকে দেখতে এসেছে। তবে সেই ভিড়ের মধ্যে একজন ব্যক্তি অনেক সময় ধরে দাঁড়িয়েছিল, আর যখনই সেখানে কয়েদিরা প্রবেশ করে ঠিক তখনই সেই ব্যক্তি একজন কয়েদির উপর ঝাঁপিয়ে পড়ে। সে পুলিশের সমস্ত সুরক্ষা ভেঙে সেই ব্যক্তিকে মেরেই ফেলতে চাইছিল। যদিও পুলিশেরা সেই ব্যক্তিকে নানাভাবে থামানোর চেষ্টা করে, কিন্তু সেই ব্যক্তি তার সঙ্গে করে অনেক বড় একটি বোম নিয়ে এসেছিল, আর সে খুব দ্রুত সময়ে সেখানে সেই বোমটিকে ব্লাস্ট করে দেয়। তবে এই বোমটি এতটাই ভয়ানক ছিল যে এই বোমের বিস্ফোরণে পুলিশ, কয়েদি, সাধারণ মানুষ সহ সবাই মারা যায়। এই ঘটনার পর প্রায় 5 বছর সময় পার হয়ে যায়। সময়টা ছিল 2022 সাল, যেখানে আমরা সেই সমুদ্র বন্দরটিকে দেখতে পাই, যেটার মাধ্যমে ফিলিপিন থেকে সেই ভয়ানক কয়েদিরা এসেছিল। কিন্তু গতবারের মতো এবারও যেন তেমন কোনো দুর্ঘটনা না ঘটে, তাই তাদেরকে এবার ফিলিপিন থেকে বিমানের মাধ্যমে নয়, বরং সমুদ্রপথে কোরিয়াতে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি তাদের সঙ্গে প্রায় পুলিশের 20টি ইউনিট দেয়া হয়েছে, যাদের মধ্যে প্রত্যেকটি পুলিশে অনেক বেশি দক্ষ ছিল, যাতে করে ভুল করেও কোনো কয়েদি পালিয়ে যেতে না পারে। এমনকি তাদেরকে যেই জাহাজে করে নিয়ে যাওয়া হবে সেটাও মূলত ছিল পৃথিবীর সবচাইতে সুরক্ষিত জেলখানার মতোই, কারণ সেখানে কয়েদিদের সুরক্ষার জন্য সবকিছুই রয়েছে। আর এই জাহাজটি ছিল একটি কার্গো শিপ। এবার প্রত্যেকটি কয়েদিকে সমুদ্র বন্দরে নিয়ে আসা হয়। এখানে আজকে প্রায় 47 জনের মতো কয়েদি ছিল। এরা সবাই অপরাধ করে বাঁচার জন্য ফিলিপিনে পালিয়ে গিয়েছিল, কিন্তু এখন তাদেরকে কোরিয়াতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। তবে এখানকার প্রত্যেকটি কয়েদি ছিল অনেক বেশি হিংস্র। তাদের মনের ভেতরে কোনো মায়া দয়া ছিল না, এমনকি তারা ভয়ানক কিছু হত্যাকাণ্ডের আসামি। এখানে কোনো কয়েদি কারো চাইতে কম নয়। তারা যে কোনো মানুষকে পশুর মতো কেটে ফেলতে পারে, কারো জীবন কেড়ে নিয়ে তাদের কাছে যেন কোনো ব্যাপারই নয়। আর এই সমস্ত কয়েদিরা আজকে এই জাহাজ থেকে পালানোর প্ল্যান করে এসেছে, এমনকি তারা আগেই সবকিছুর ব্যবস্থা করে রেখেছে। তবে এই সমস্ত কয়েদিদের মধ্যে সবচাইতে ভয়ানক কয়েদি হচ্ছে পার্ক নামক একজন ব্যক্তি, যে কিনা এখন পর্যন্ত প্রায় 30 জন মহিলাকে ধর্ষণ করে মেরে ফেলেছে। এমনকি সে অনেক বেশি বেয়াদব প্রকৃতির ছিল। এবার ডোসুক নামক একজন পুলিশ অফিসার যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করছিল, তখন তার মাঝে তার এই অপরাধ নিয়ে বিন্দুমাত্র আফসোস ছিল না, বরং সে এখানে বলছিল যে তার ক্ষমতা আছে বলে সে ধর্ষণ করেছে। সেই সাথে সে এখানে ডোসুককে অনেক উল্টোপাল্টা কথা বলে। ডোসুক এতে প্রচণ্ড রেগে যায়, আর সে পার্কে সেখানে মারধর করলে পার্ক সেখানে তার গায়ে থুথু মেরে দেয়, যার ফলে ডোসুক সেখানে তাকে সকলের সামনেই মারধর করে, আর তাকে সাবধান করে দেয় যে সে ভবিষ্যতে যেন পুলিশের সঙ্গে লাগতে না আসে। এবার পুলিশেরা সমস্ত কয়েদিদেরকে জাহাজের ভেতরে নিয়ে আসে। এই সমস্ত কয়েদিদের মধ্যে 2 জন মেয়েও ছিল, আর তাদেরকে নিয়ন্ত্রণের জন্য তাদের সঙ্গে মেয়ে পুলিশ অফিসারও রয়েছে। এই জাহাজটির মধ্যে প্রত্যেকটি কয়েদির জন্য আলাদা আলাদা কারাগার ছিল, আর পুরো জাহাজটিতে অনেক বেশি সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে আমরা একটি অফিস রুম দেখতে পাই, যেটা মূলত ছিল একটি কন্ট্রোল রুম, আর এখান থেকেই কয়েদিদের সমস্ত জাহাজকে মনিটরিং করা হয়। আর এই অফিসটিকে বলা হয় VTS। তবে এমন সময় সেখানে হেইসিক নামক একজন ব্যক্তি চলে আসে, যার সঙ্গে তার কিছু সঙ্গীরাও ছিল। আর এই ব্যক্তি এখানে সকলকে উদ্দেশ্য করে বলে, গভর্নমেন্টের পক্ষ থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে। আমরা এখানে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি মিশনে এসেছি, তাই আপনারা সবাই এখান থেকে সরে যান।
আমাদেরকে আমাদের কাজ করতে দিন। সে এখানে সবাইকে তার কার্ডও দেখায়, যার ফলে তার কথা সবাই বিশ্বাস করে সেখান থেকে সরে যায়। আসলে তারা সেই জাহাজটির জন্যই এখানে এসেছে, যেটার মাধ্যমে আজকে কোরিয়াতে ভয়ঙ্কর কয়েদিদেরকে আনা হচ্ছে। তবে সেই কার্গো শিপে যে শুধুমাত্র কয়েদিরাই রয়েছে এমনটা নয়, বরং শিপটিতে আরও একটি ভয়ানক জিনিস রয়েছে, আর সেটাকেই মূলত কোরিয়াতে আনা হচ্ছে। তবে সেই জিনিসটি আসলে কি সেটা আমরা সামনে জানতে পারব। আর এই পুরো বিষয়টিকেই পর্যবেক্ষণ করতে অফিসার হেইসেক এখানে এসেছে, যে কিনা হচ্ছে স্পেশাল অপারেশনের হেড। অন্যদিকে আমরা অফিসার ডোসুককে দেখতে পাই। অফিসার ডোসুক সমস্ত কয়েদিদেরকে নিজ নিজ কক্ষে বন্দি করে দিয়ে জাহাজে কর্মরত পুলিশদেরকে তাদের কাজগুলো বুঝিয়ে দেয়, আর সবকিছু কমপ্লিট হয়ে গেলে সে সেখান থেকে চলে যায়। এবার আমরা সেই শিপটিতে একজন নার্স এবং একজন ডক্টরকে দেখতে পাই। এই নার্সের নাম হচ্ছে হেইন, আর ডক্টরের নাম হচ্ছে ওসিক। তো নার্স যখন এখানে তার কাজে ব্যস্ত ছিল, তখন ডক্টর সেই নার্সের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে অনেকগুলো মেডিসিন সংগ্রহ করছিল। অন্যদিকে নার্স হেইনও ফ্রিজে কিছু একটা রাখছিল। অন্যদিকে আমরা কয়েকজন পুলিশ অফিসারকে দেখতে পাই। তারা শিপটির কিচেন রুমে কয়েদিদের জন্য রান্না করছিল। তবে এই কাজটি করতে তাদের কারোই একদমই ভালো লাগছিল না। কয়েদিদের জন্য রান্না করতে তাদের যেন আত্মসম্মানে লাগছিল, কারণ তারা কেউই আসলে প্রফেশনাল শেফ ছিল না, বরং বাধ্য হয়ে তারা আজকে কয়েদিদের জন্য রান্না করছে। আর তারা এখানে রান্না করতে করতে এই বিষয়টি নিয়েই কথা বলছিল। তবে এমন সময় সেখানে খাবার নেওয়ার জন্য ডক্টর ওসিক আসে। তো এবার তারা তাদের খাওয়া দাওয়া শেষ করে কোরিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবার কিছুক্ষণ পরেই দেখা যায় যে ডক্টর ওসিক সেই শিপের বেসমেন্টে এসেছে, যেখানে আরও দুজন ব্যক্তি ছিল। আর সেই বেসমেন্টেরই একটি জায়গাতে অনেক ভয়ানক একটি লাশ রয়েছে। তারা আসলে এই লাশটির উপর গোপন একটি এক্সপেরিমেন্ট করছে, যেটার ব্যাপারে বাহিরের কেউই জানে না। লাশটির চোখ এবং মুখ সেলানো অবস্থায় ছিল, আর পুরো শরীরটাই যেন গলে পচে যাচ্ছিল। তো ডক্টর ওসিক এখানে বেসমেন্টের মানুষদের জন্য খাবার নিয়ে এসেছে। আর এবার তাদের নির্দেশ অনুযায়ী ওসিক সেই লাশটির শরীরে একটি বেহুশ হওয়ার ইঞ্জেকশন পুশ করে দেয়। অন্যদিকে আমরা ভিটিএস অফিসের হেড হেইসেককে দেখতে পাই। সে এখানে একটি সিক্রেট ফাইল খুলে দেখছিল, আর সেই ফাইলটির মাধ্যমে সে একটি সিক্রেট অপারেশনের ব্যাপারে জানতে পারে, যেটার নাম হচ্ছে প্রজেক্ট আলফা। এবার দেখতে দেখতে সন্ধে পেরিয়ে রাত নেমে আসে, আর জাহাজের প্রত্যেকে অনেক বেশি ক্লান্ত ছিল। তাই জাহাজে সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। বেশিরভাগ পুলিশ অফিসার ঘুমিয়ে গেলেও কয়েকজন পুলিশ অফিসার একসঙ্গে বসে গল্প করছিল। এবার অন্যদিকে আমরা পার্ক নামক সেই কয়েদিটিকে দেখতে পাই, যে কিনা দেখতে অনেক ভয়ানক ছিল। তার সম্পূর্ণ শরীর জুড়েই ছিল অদ্ভুত অদ্ভুত ট্যাটু। তো সেখানে তার পেটের একদম ভেতর থেকে একটি পিন বের করে ফেলে, আর তাকে চেন সিস্টেমের যেই হ্যান্ডকাপের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, পার্ক তার সেই পিনের মাধ্যমে হ্যান্ডকাপটিকে খুলে ফেলে। এরপর পার্ক তার সেই পিনটিকে আরও একজন কয়েদির কাছে দিয়ে দেয়, আর সেই কয়েদিও তখন সেই পিনটির মাধ্যমে তার হাতের হ্যান্ডকাপটিও খুলে ফেলার চেষ্টা করে। অন্যদিকে শিপের মধ্যে পুলিশের সঙ্গে কিছু স্টাফও ছিল, যাদের কাজ হচ্ছে পুলিশদের বিভিন্ন কাজে সহায়তা করা। এবার কয়েকজন স্টাফ চলে যায় জাহাজের একটি রুমের মধ্যে, যেখানে তাদেরই কিছু অস্ত্র রাখা আছে। তারা তখন সেখান থেকে কিছু অস্ত্র নিয়ে নেয়। আর এখানে আমরা জানতে পারি যে এরাও আসলে ক্রিমিনাল ছিল। এরা এই কয়েদিদেরকে এখান থেকে মুক্ত করার জন্য ছদ্মবেশে স্টাফ সেজে জাহাজে উঠেছে। কিন্তু এই স্টাফগুলো যখন অস্ত্র নিয়ে সেই রুম থেকে বেরিয়ে আসে, ঠিক তখনই তাদেরকে সেখানকার কয়েকজন পুলিশ অফিসার দেখে ফেলে। কিন্তু পুলিশের এখানে কোনো পদক্ষেপ নেওয়ার আগেই এরা সবাই মিলে সেই পুলিশ অফিসারদেরকে মেরে ফেলে। একে একে প্রায় বেশ কয়েকজন পুলিশ অফিসারদেরকে মেরে ফেলার পর তারা সোজা চলে যায় শিপটির কন্ট্রোল রুমে, যেখানে জাহাজের ক্যাপ্টেন এবং অন্যান্য ইঞ্জিনিয়াররা ছিল। তারাই মূলত জাহাজটিকে চালাচ্ছিল। তো সেই ক্রিমিনালগুলো এখানে এসে সেখানেও এক এক করে সবাইকে মেরে ফেলে। তারা সেখানে শুধুমাত্র একজন মানুষকে বাঁচিয়ে রেখেছিল, আর তার মাধ্যমে এখন হয়তো তারা জাহাজটিকে চালাবে। এবার তারা এক এক করে সেখানে থাকা প্রত্যেকটি ডিভাইসই নষ্ট করে দেয়, যেগুলোর মাধ্যমে জাহাজ থেকে বাহিরে কানেকশন তৈরি করা হতো। কিন্তু এখন তারা সেই সমস্ত পথ বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এই জাহাজ থেকে এখন আর কোনো ধরনের সিগন্যাল অথবা কল করা যাবে না। বাহিরের কেউ জানতেও পারবে না যে জাহাজটি এখন কোথায় আছে। তো এখানকার এই সমস্ত ডিভাইসগুলো নষ্ট করে দেওয়ার ফলে ভিটিএস এর সঙ্গে এই জাহাজের সম্পূর্ণ কানেকশনই নষ্ট হয়ে যায়। ভিটিএস থেকে কোনোভাবেই জাহাজটির সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। কিন্তু এটা দেখে অফিসার হেইসেক প্রচণ্ড রেগে যায়, আর সেখানে কর্মরত যতজন মানুষ ছিল যেভাবেই হোক তাদের প্রত্যেককেই দ্রুত কানেকশন ফিরিয়ে আনতে বলে। অন্যদিকে আমরা জাহাজটির মধ্যে একজন লেডি পুলিশ অফিসারকে দেখতে পাই, যার নাম ছিল সুমিন। সুমিন এখানে তার কাজে ব্যস্ত ছিল।
কিন্তু হঠাৎ করে সে তার ফোনের মাধ্যমে জানতে পারে যে জাহাজটির সিগন্যালের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে। এবার সে তার ওয়াকিটকি চেক করে দেখতে পায় যে ওয়াকিটকিও কাজ করছে না। সুমিন তখন এই বিষয়টি তার সঙ্গী মনিয়ংকে জানায়, আর সে তাকে সেখানে থাকতে বলে সে সিগন্যাল চেক করতে যায়। অন্যদিকে যে লোকটি পিনের মাধ্যমে তার হ্যান্ডকাপ খোলার চেষ্টা করছিল, হঠাৎ করে সেই লোকটির হাত একটি পাইপের মাঝখানে আটকে যায়। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার নাম হচ্ছে মোস্টবেট। একটি খেলা সবচাইতে এক্সাইটিং, তা হলো প্রিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপেরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্টবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্টবেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্টবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24/7 কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখারও সুযোগ। নিচে দিয়ে আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস, সেই সাথে 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার। এটা শুধুমাত্র একটি অ্যাড ছিল। এই সমস্ত অ্যাপে টাকা ইনভেস্ট করার আগে একবার ভেবে নেবেন, কারণ এগুলোতে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, যার ফলে শব্দ পেয়ে কিছু পুলিশ অফিসারের সন্দেহ হয় যে জাহাজটির মধ্যে হয়তো উল্টোপাল্টা কোনো কিছু হচ্ছে। তাই একজন পুলিশ অফিসার কয়েদিদেরকে চেক করার জন্য আসে। সে প্রথমে পার্কের রুমে আসে। প্রথমে তো পার্কে অনেক স্বাভাবিকই লাগছিল, কিন্তু পরক্ষণেই পুলিশ দেখতে পায় যে পার্কের হাতে হ্যান্ডকাপ নেই। আর এই ব্যাপারে যখন সে ব্যবস্থা নিতেই যাবে, ঠিক তখনই পার্ক সেই পুলিশ অফিসারের উপর ঝাঁপিয়ে পড়ে, আর সে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে। এরপর পার্কের যে আরও একজন সঙ্গী ছিল, সেও তার হ্যান্ডকাপ খুলে ফেলেছিল। এবার তারা দুজন মিলেই তাদের আশেপাশে সমস্ত পুলিশ অফিসারদেরকে মেরে ফেলে। এরপর তারা দুজন মিলে এক এক করে তাদের সঙ্গীদেরকেও ছাড়িয়ে নেয়। অর্থাৎ এখন সমস্ত কয়েদি মুক্ত ছিল। তবে পার্ক যেহেতু তাদের সবার চাইতে অনেক বেশি ভয়ানক ছিল, তাই পার্কে সবাই তাদের লিডার বানিয়ে ফেলে। তাদের মধ্যেই আবার সহজ সরল দেখতে একটি ছেলে ছিল, যার নাম ছিল জিসুক, এবং জিসুকের সঙ্গে ছিল একজন বয়স্ক লোক। তারা দুজন আসলে সবসময় পার্ক এবং তার সঙ্গীদের কাছ থেকে দূরে থাকত। তবে পার্ক এখানে জিসুককে বলে যে সে এখন এই পুরো টিমের লিডার, তাই তাকে এখন তার টিমে জয়েন হতে হবে। কিন্তু জিসুক তাকে সঙ্গে সঙ্গেই মানা করে দেয়। সে বলে যে সে একাই ভালো আছে, সে কারো টিমেই জয়েন হতে চায় না। তবে জিসুক মানা করলে পার্ক এখানে তাকে আর কিছুই বলে না। অন্যদিকে আমরা ডক্টর রসিককে দেখতে পাই। সে তার কাজ শেষ করে সে বেসমেন্ট থেকে বেরিয়ে আসছিল, কিন্তু এমন সময় তাকে সুমিন নামক সেই পুলিশ অফিসার দেখে ফেলে। সুমিনের তার উপর সন্দেহ হচ্ছিল, কারণ এত রাতে বেসমেন্টে যাওয়াটা কোনো স্বাভাবিক বিষয় ছিল না। তাই সুমিন তার দিকে বন্দুক তাক করে তাকে জিজ্ঞাসাবাদ করছিল। কিন্তু ঠিক এমন সময় উপরের ফ্লোরে 3 জন পুলিশ অফিসার ছিল। তারা এখানে উপর থেকে সুমিনকে বলে যে সে হচ্ছে এই শিপের ডক্টর। সে তার কিছু দরকারি কাজের জন্য বেসমেন্টে গিয়েছিল, সে কোনো ক্রিমিনাল নয়। একথা শুনে সুমিন তখন তাকে ছেড়ে দেয়। কিন্তু এমন সময় তারা সবাই কন্ট্রোল রুমের ছাদে কাউকে দেখতে পায়, যে কিনা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাহাজের তার কাটছিল। এটা দেখে তাদের সন্দেহ হলে তারা সবাই তখন শিপটির কন্ট্রোল রুমে চলে যায়, যেখানে আগে থেকেই ক্রিমিনালরা বসেছিল, আর তারা বন্দুক নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু এখানে এসে পুলিশেরা তাদের উপর হামলা করে দেয়। যেহেতু এই পুলিশরা অনেক বেশি দক্ষ ছিল, তাই তারা প্রথমে অনেক ভালোভাবেই তাদেরকে প্রতিরোধ করতে পারছিল। কিন্তু কয়েকজন ক্রিমিনাল পেছন থেকে এসে কিছু পুলিশদেরকে মেরে ফেলে, যার ফলে পুলিশেরাও তখন তাদেরকে মেরে ফেলতে বাধ্য হয়। এরপর দেখা যায় তাদের এই ফাইটের জন্য অনেক পুলিশ এবং ক্রিমিনালরা মারা গিয়েছে। তাই কিছুক্ষণের মধ্যেই তারা সবাই এখানে লড়াই থামিয়ে দেয়। কিন্তু এই পুলিশদের মধ্যে সুমিন অনেক বেশি বুদ্ধিমান ছিল। সে পরক্ষণেই প্ল্যান মোতাবেক ক্রিমিনালদের উপর হামলা করে। এরপর সে এবং তার বাকি সঙ্গীরা মিলে কন্ট্রোল রুমে থাকা সমস্ত ক্রিমিনালদেরকে মেরে ফেলে, যার ফলে কন্ট্রোল রুম এখন পুরোপুরিভাবে তাদের নিয়ন্ত্রণে চলে আসছে। তবে সেখানকারই একটি কোণায় সেই ব্যক্তি বসেছিল, যাকে কিনা সেই ক্রিমিনালরা জাহাজ চালানোর জন্য বাঁচিয়ে রেখেছে। তবে সেই ব্যক্তি এখানে আহত অবস্থায় ছিল, আর তাকে দেখতে পেয়ে সুমিন তখন তার কাছে আসে। সেই ব্যক্তি তখন সুমিনকে জানায় যে ক্রিমিনালরা জাহাজের সিগন্যালের সমস্ত ডিভাইসই নষ্ট করে ফেলেছে, এমনকি কারো সঙ্গে যোগাযোগের রাস্তাও বন্ধ করে দিয়েছে। এই ক্রিমিনালরা আসলে পালানোর প্ল্যান করছে। এই জাহাজটি যখন অন্য কোনো শিপের কাছে পৌঁছবে, তখন তারা এই জাহাজ থেকে অন্য জাহাজে উঠে যাবে, এরপর এখান থেকে পালিয়ে যাবে। তবে এখন কোরিয়ার ভিটিএস এ যোগাযোগের একটি মাত্র উপায় আছে,
সেটা হচ্ছে জাহাজের বেসমেন্টে গিয়ে যোগাযোগ করা, কারণ বেসমেন্টে সিগন্যাল পাঠানোর গোপন কোনো ডিভাইস থাকে। এমনকি সেখানে একটি স্যাটেলাইট ফোনও রয়েছে, যেটার মাধ্যমে তারা কোরিয়ায় সিগন্যাল পাঠাতে পারবে। এতে করে ভিটিএস তাদের জন্য ইমার্জেন্সি কোনো সাহায্য পাঠাবে। একথা জানতে পেরে সুমিন তখন তার সঙ্গীদেরকে নিয়ে বেসমেন্টে চলে যায়। অন্যদিকে ডক্টর ওসিক আতঙ্কিত হয়ে তার রুমে ফিরে আসে, যেখানে নার্স হেইন ছিল। সে হেইনের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে কথা বলছিল। অন্যদিকে আমরা কয়েদিদেরকে দেখতে পাই, যারা কিনা তাদের ফ্লোরে পুরোপুরিভাবে মুক্ত ছিল। তারা সবাই মিলে তাদের ফ্লোরের প্রত্যেকটি পুলিশকেই মেরে ফেলেছে, আর তাদের লাশগুলোকে সেখানকার ফ্রিজারের মধ্যে বন্দি করে ফেলেছে। তবে এখন কয়েদিরা জাহাজের চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিল। এদিকে পার্ক তার সঙ্গীদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে জাহাজের বেসমেন্টে চলে আসে। তবে এমন সময় বেসমেন্টের মধ্যে সেই দুজন ব্যক্তি ছিল, যারা কিনা ডক্টরের এক্সপেরিমেন্টের কাজে সহায়তা করছে। তো তারা এখানে সেই লাশটির উপর এক্সপেরিমেন্ট করছিল। কিন্তু এখানে এক্সপেরিমেন্ট করার সময় তারা যখন লাশটির মধ্যে একটি নতুন মেডিসিন দেয়, ঠিক তার কিছুক্ষণ পরেই লাশটি নড়ে ওঠে। যদিও প্রথমে এটা তাদের কাছে মনের ভুল মনে হচ্ছিল, তাই বিষয়টিতে তারা তেমন একটা পাত্তা দেয় না। এদিকে সমস্ত ক্রিমিনালরা বেসমেন্টের মধ্যে চলে এসেছে। তারা আসলে বেসমেন্টে এসেছে সেই স্যাটেলাইট ফোনটির খোঁজে। বেসমেন্টের মধ্যে জাহাজের কিছু ইঞ্জিনিয়াররা ছিল, তবে এখানে পার্ক এবং তার সঙ্গীরা সেই ইঞ্জিনিয়ারদেরকে মেরে ফেলে। এরপর সে আরেকজন ইঞ্জিনিয়ারের কাছে সেই স্যাটেলাইট ফোনটির ব্যাপারে জানতে চায়। পার্ক এবং তার সঙ্গীদের হত্যাকাণ্ড দেখে লোকটি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই সে সঙ্গে সঙ্গে তাদেরকে স্যাটেলাইট ফোনটির ব্যাপারে বলে দেয় যে বেসমেন্টের উপরের রুমটিতেই স্যাটেলাইট ফোনটি রয়েছে। এবার পার্ক এবং তার সঙ্গীরা সেই উপরের রুমটিতে চলে যায়, আর সঙ্গে সঙ্গে তারা সেই স্যাটেলাইট ফোনটিকেও খুঁজে পায়। এবার তারা সবাই মিলে সেখানে স্যাটেলাইট ফোনটিকেও ভেঙে ফেলে, যাতে করে জাহাজের কেউই কোনোভাবে বাহিরে যোগাযোগ করতে না পারে, আর তাদের এখান থেকে পালিয়ে যেতে সুবিধা হয়। তারা সবাই মিলে এখানে এক এক করে জাহাজটিতে কর্মরত বিভিন্ন পুলিশদেরকে নির্মমভাবে মারছিল। এখন এই বিষয়টি জাহাজের বাকি পুলিশরাও বুঝতে পারে যে বেসমেন্টের মধ্যে হয়তো কোনো হামলা হয়েছে, তাই তারা সবাই সেদিকে ছুটে আসে। যদিও প্রথমে তারা সংখ্যায় কম ছিল, কিন্তু বেসমেন্টে যাওয়ার পথে তারা আরো কয়েকজন পুলিশদেরকে পেয়ে যায়। আসলে এই কার্গো শিপটি ছিল বিশাল বড় একটি শিপ, তাই এখানে বহু মানুষই একসঙ্গে রয়েছে। এবার এখানে অনেকগুলো পুলিশ অফিসার এক হয়ে যায়, আর তারা সবাই মিলে একসঙ্গে বেসমেন্টে চলে যায়। অন্যদিকে বেসমেন্টে পার্ক তার সঙ্গীদেরকে নিয়ে বসেছিল। সে এখানে একজন ইঞ্জিনিয়ারের উপর টর্চার করছিল, কিন্তু ঠিক তখনই সেখানে সেই পুলিশ অফিসাররা চলে আসে, আর তারা বুঝতে পারে যে সমস্ত কয়েদিরা ছাড়া পেয়ে গিয়েছে। এবার পুলিশেরা তাদের সবাইকে আবারও বন্দী বানিয়ে ফেলার চেষ্টা করছিল, কিন্তু পার্ক এবং তার সঙ্গীরা এতটাই ভয়ানক ছিল যে তারা সঙ্গে সঙ্গে পুলিশদের উপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশেরা এত দক্ষ হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে কিছুতেই পারছিল না। পার্ক এখানে অনবরত তাদেরকে গুলি করেই যাচ্ছিল, আর তাদের এই গোলাগুলির মধ্য থেকে একজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু হঠাৎ করেই তার সামনে ভয়ানক সেই লাশটি চলে আসে, যেটা কিনা এখন আবারও জীবিত হয়ে গিয়েছে। আসলে এই লাশটির উপর ভয়ানক একটি এক্সপেরিমেন্ট করা হয়েছে, যেটার নাম হচ্ছে প্রজেক্ট আলফা, কারণ এই ধরনের লাশকে আলফা বলা হয়। তো এই আলফা এখানে সেই ব্যক্তিকে এমন জোরে একটি আঘাত করে যে তার একটি আঘাতেই সেই ব্যক্তি সঙ্গে সঙ্গেই মারা যায়। এই আলফা আসলে পৃথিবীর সবচাইতে ভয়ানক একটি প্রাণী, যাকে কোনোভাবেই মেরে ফেলা সম্ভব নয়। এমনকি তার শরীর যেন একদম লোহার তৈরি, তাকে আঘাত করলে অথবা গুলি করলেও তার কোনো কিছুই যায় আসে না, অর্থাৎ তাকে কোনোভাবেই মেরে ফেলা সম্ভব নয়। যদিও তার চোখ একদম সেলাই করা ছিল, কিন্তু তারপরও সে তার আশেপাশে থাকা মানুষের উপস্থিতি বুঝতে পারে, এমনকি মানুষের শরীরে তাপও অনুভব করতে পারে। আর তার মূল কাজই হচ্ছে সামনে যাকে পাওয়া তাকেই মেরে ফেলা। আলফা ছিল শিয়ালের মতো প্রচণ্ড চালাক এবং বুদ্ধিমান, আর তার শক্তি ছিল একজন সাধারণ মানুষের চাইতে 10 গুণ বেশি। এবার আলফা হাঁটতে হাঁটতে বেসমেন্টের মধ্যে চলে যায়, যেখানে পুলিশ এবং ক্রিমিনালরা ফাইট করছিল। কিন্তু আলফাকে দেখে তারা সবাই একদম থেমে যায়। প্রথমে তারা কেউই বুঝতে পারছিল না যে এটা মানুষ নাকি অন্য কোনো প্রাণী। যদিও পার্ক প্রথমে আলফাকে মোটেও ভয় পাচ্ছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আলফা এক এক করে প্রত্যেককেই মারতে শুরু করে। আর সে এতটাই বিভৎসভাবে সবাইকে মারছিল, যেটা দেখে সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়। আলফা তার সামনে যাকেই পাচ্ছিল তাকেই মেরে ফেলছিল। আর এখানে আলফার এমন ভয়ানক রূপ দেখে পার্ক কোনো মতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আলফা এটা বুঝে যায়, আর সে সঙ্গে সঙ্গে সেখানে এসে পার্ককেও নির্মমভাবে মেরে ফেলে। এখন এখানে বেঁচে ছিল সিনিয়র অফিসার ডোসো, লেডিস অফিসার সুমিন এবং আরও বেশ কিছু পুলিশ অফিসার।
আর কয়েদিদের মধ্যে বেঁচে ছিল জিসুক এবং সেই বৃদ্ধ লোকটি, যারা কিনা পার্কের টিমে জয়েন হয়নি। তো জিসুক সবাইকে আলফার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল। সে সবাইকে নিয়ে চুপচাপ সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল, কিন্তু আলফা এটা বুঝতে পেরে সোজা তার সামনে চলে আসে আর সে জিসুককে মেরে ফেলার চেষ্টা করছিল। তবে এখন পর্যন্ত আলফার সঙ্গে কেউ লড়াই করতে না পারলেও জিসুক এখানে আলফার সঙ্গে অনায়াসেই লড়াই করছিল। তবে সেটা কিভাবে করতে পারছিল সেটা আমরা সামনে জানতে পারবো। এবার জিসুক আলফার সঙ্গে লড়াই করে তাদের সবাইকে নিয়ে কোনো মতে বেরিয়ে যায়। তবে আলফার সঙ্গে লড়াই করতে গিয়ে জিসুক তার হাতে অনেক আঘাত পেয়েছিল, যেটা দেখে সুমিন অনেক ভয় পেয়ে যায়। আর সুমিন এখানে জিসুককে বলে যে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব জাহাজের ডক্টরের কাছে যেতে হবে। এমন সময় তাদের সঙ্গে যে বয়স্ক লোকটি ছিল তার নাম ছিল লি। লি এখানে সুমিনকে বলে যে আলফা তার শরীরে যেই পোশাকটি পরেছিল সেটা কোনোভাবেই এখনকার যুগের মনে হচ্ছে না। এমন ধরনের পোশাক সে যখন ছোট ছিল তখন দেখেছিল। কিন্তু সুমিন বলে যে পোশাক দিয়ে কি আসে যায়, এখন আমাদেরকে প্ল্যান করতে হবে যে কিভাবে আমরা তার হাত থেকে বাঁচব। এবার সুমিন তার সঙ্গে করে জিসুককে ডক্টরের কাছে নিয়ে যায়। অন্যদিকে আমরা কোরিয়ার ভিডিএস অফিস দেখতে পাই, যেখানে অফিসার হেইসিক স্যাটেলাইটের মাধ্যমে কিছু ছবি তুলেছিল, যেগুলো কিনা ছিল সেই কার্গো শিপটির। এমনকি তারা কিছু টেকনোলজি ব্যবহার করে স্যাটেলাইটের মাধ্যমে শিপটির লোকেশনও পেয়ে গিয়েছিল। তবে লোকেশন পেলেও তারা কোনোভাবেই শিপটির কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। তবে ঠিক এমন সময় অফিসার হেইসিকের কাছে তার বসের ফোন আসে, যার নাম হচ্ছে ডং। ডং এখানে তার কাছে জাহাজের লোকেশনের ব্যাপারে জানতে চায়। হেইসিক তখন তাকে জানায় যে তারা কোনোভাবেই জাহাজটির সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ডং এতে প্রচণ্ড রেগে যায় আর সে হেইসিককে বলে, আমি এসব কিছু শুনতে চাই না, তোকে আমি যেই কাজ দিয়েছি সেটা তোকে কমপ্লিট করতেই হবে। যেভাবেই হোক আলফাকে আমার চাই, আর যদি তুই কাজটি না করতে পারিস তাহলে আমার হাতেই তোর মৃত্যু হবে। হেইসিক তখন বলে যে এখন আমি কি করতে পারি বস? ডং তখন তাকে বলে যে সে তার জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করেছে, সে যেন এক্ষুনি তার লোকদেরকে নিয়ে সেই জাহাজের উদ্দেশ্যে রওনা হয়, আর যেভাবেই হোক আলফাকে যেন সে তার সঙ্গে করে নিয়ে আসে। যদি সে এই কাজটি করতে পারে তাহলে সে তাকে অনেক টাকা দেবে। অন্যদিকে আমরা শিপের মধ্যে সেই দুজন লেডি ক্রিমিনালকে দেখতে পাই, তারাও এখন ছাড়া পেয়ে গিয়েছে। আর তারা এখানে সুমিনের সঙ্গে কর্মরত যে পুলিশ অফিসার ছিল তাকে হ্যান্ডকাপ পরিয়ে তাদের কাছে বন্দি করে রেখেছে। এমন সময় সেখানে কিংসু নামক একজন কয়েদি তার কয়েকজন সঙ্গীকে নিয়ে চলে আসে। আর কিংসু এখানে সেই মহিলা কয়েদিকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যেতে, কারণ এখানে থাকলে তাদের সবাইকেই মরতে হবে। জাহাজের মধ্যে ভয়ানক এক মনস্টারের আবির্ভাব ঘটেছে, কিন্তু সেই মহিলাটি এখানে কিংসুকে নিয়ে মজা করছিল। অন্যদিকে আমরা সেই ডক্টরকে দেখতে পাই, যে কিনা একটি রুমের মধ্যে নার্স হেইনের সঙ্গে ছিল। কিন্তু এমন সময় সেই রুমটির বাইরে আলফা চলে আসে। আর হেইন যখন শব্দ পেয়ে দরজাটির কাছে চেক করতে যায় তখন আলফা বুঝতে পারে যে তার সামনে মানুষ রয়েছে, যার ফলে সে সঙ্গে সঙ্গে অনেক ভয়ানকভাবে হেইনকে মেরে ফেলে, যেটা দেখে ডক্টরও অনেক বেশি ভয় পেয়ে যায়, যার ফলে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যার পথে তার সামনে সুমিন চলে আসে। সুমিনের সঙ্গে এখানে অফিসার ডোসুক, জিসুক এবং লিও ছিল। তারা সবাই মিলে এখানে ডক্টরকে মেরে ফেলার ভয় দেখায়, আর তারা তার কাছে আলফার ব্যাপারে জানতে চায় যে সেই জাহাজের মধ্যে কোথা থেকে এসেছে আর এই বিষয়ের সঙ্গে সে জড়িত কিনা, কারণ সুমিন তাকে আজকে রাতের বেলায় বেসমেন্ট থেকে বেরিয়ে আসতে দেখেছিল। তাই সুমিনের পুরোপুরিভাবে সন্দেহ হচ্ছিল যে আলফার এই বিষয়টির সঙ্গে সেও জড়িত রয়েছে। তাই তারা এখানে ডক্টরকে নানাভাবে ভয় দেখায়, যার ফলে ডক্টর এখানে স্বীকার করে যে সে আসলে এই আলফার প্রজেক্টের সঙ্গে জড়িত ছিল। সে শুধুমাত্র টাকার জন্য এই প্রজেক্টে যুক্ত হয়েছে। তবে এই লাশটি আসলে কার এই ব্যাপারে সে কিছুই জানে না, আর সে লাশটিকে এমন বানায়নি, বরং যখন সেই প্রজেক্টটিতে কাজ করতে এসেছিল লাশটি তখন থেকে এমন কাটাছেঁড়া অবস্থাতেই ছিল। তাকে শুধুমাত্র দেয়া হয়েছিল একটি কাজ, সেটা হলো বেসমেন্টের সবাইকে খাবার এবং মেডিসিনের ব্যবস্থা করে দেয়া এবং কিছুক্ষণ পরপর লাশটির মধ্যে ইঞ্জেকশন পুশ করা, তাও আবার ঘুমের ইঞ্জেকশন, যাতে করে লাশটি কোনোভাবেই জেগে উঠতে না পারে। কিন্তু তারপরও লাশটি কিভাবে জেগে উঠল সেটা সে নিজেও জানে না। এখন এখানে তারা সবাই অনেক আহত ছিল, তাদের প্রত্যেকেরই শরীরে ব্লিডিং হচ্ছিল। তাই ডক্টরের কাছ থেকে তাদের ট্রিটমেন্ট নেওয়াটা প্রয়োজন। কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার সমস্ত মেডিসিনই বেসমেন্টের মধ্যে রয়েছে, তবে সেই বেসমেন্টেই আবার রয়েছে আলফা। কিন্তু তারপরও তারা সবাই মিলে বেসমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর তারা খুবই সাবধানতার সাথে বেসমেন্টের দিকে চলে যায়। অন্যদিকে আমরা সেই মহিলা কয়েদিকে দেখতে পাই, যে কিনা এখন কিংসুর কথা বিশ্বাস করে
এরপর সে তার সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। কিন্তু ঠিক এমন সময় তাদের সামনে আলফা চলে আসছে। আলফাকে দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। যদিও তারা সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু আলফার সঙ্গে চালাকি করে তারা কেউই পারে না। কিংসুর সঙ্গে সেখানে যতগুলো ক্রিমিনাল ছিল, আলফা এক এক করে তাদের প্রত্যেকের সামনে চলে যায়, আর সে বাকিদের মতো তাদেরকেও সেখানে মেরে ফেলে। তবে এখান থেকে কিংসু এবং সেই মহিলাটি কোনো মতে বেরিয়ে আসতে পারে। অন্যদিকে সুমিন এবং তার সঙ্গীরা কোনো মতে বেসমেন্টে চলে আসে, আর তারা খুব সাবধানে বেসমেন্টটির চারিপাশটা দেখতে থাকে। তারা এখানে দেখতে পায় যে বেসমেন্টে কর্মরত যেই দুজন মানুষ ছিল, আলফা তাদেরকেও খুব নির্মমভাবে মেরে ফেলেছে। এবার সুমিনরা যখন বুঝতে পারে যে এখানকার কোথাও আলফা নেই, তখন তারা বেসমেন্টে সবকিছু চেক করতে থাকে। তারা জানার চেষ্টা করে যে লাশটির সঙ্গে আসলে কি ঘটেছে, আর কেনই বা লাশটি সবাইকে মেরে ফেলছে। তারা সেখানে থাকা কম্পিউটার এবং ফাইলগুলো চেক করতে থাকে। কম্পিউটারের মাধ্যমে তারা প্রজেক্ট আলফার ব্যাপারে কিছু তথ্য জানতে পারে। তবে সুমিন এখানে বহু বছর পুরনো একটি ফাইল খুঁজে পায়, যেটার মধ্যে মূলত সমস্ত তথ্যগুলোর বিস্তারিত ছিল। আর যে লাশটি এখন আলফা হয়ে গিয়েছে, সেই লাশটি আসলে যে ব্যক্তি ছিল ফাইলটিতে সেই ব্যক্তির ছবিও রয়েছে। আসলে এই ব্যক্তির নাম ছিল কিম হেনগু, যার জন্ম হয়েছিল 1911 সালে। সে জাপানি আর্মিদের একজন সোলজার ছিল। তবে একসময় যখন জাপানে অনেক বড় যুদ্ধ শুরু হয়েছিল, তখন জাপানি সোলজাররা তাদের শত্রুদেরকে হারানোর জন্য তাকে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছিল, যার ফলে সেই সময় কিছু সায়েন্টিস্টরা মিলে তার শরীরে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে। আর তার শরীরে প্রত্যেকটি এক্সপেরিমেন্টের পারফরমেন্স অনেক ভালো ছিল। এবার ডক্টর এখানে একটি ল্যাপটপের মাধ্যমে কিছু তথ্য খুঁজে পায়। সেই এক্সপেরিমেন্টের ব্যাপারে সমস্ত কিছু জানতে পেরে সুমিনকে বলে যে কিম হেনগু এই এক্সপেরিমেন্টের সময় অনেক বেশি কষ্ট পেয়েছিল। সায়েন্টিস্টরা তার পুরো শরীরটিকেই একদম ক্ষতবিক্ষত করে ফেলেছিল। এমনকি তার শরীরের মধ্যে এমন একটি উপাদান পুশ করেছিল, যেটার মাধ্যমে সারা জীবনের জন্য তার শরীরের কোষ এবং অন্যান্য উপাদান বৃদ্ধির প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে এতগুলো বছর পরও সে এখনো আগের মতোই রয়েছে। আর এই এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রচুর পরিমাণে কষ্ট সহ্য করতে করতে সে ভয়ানক এক দানবে পরিণত হয়েছে, যেটার নাম হচ্ছে আলফা। তার শরীর এখন ক্ষতবিক্ষত হলেও তার কোনো আঘাত লাগে না। সে একবার মানুষকে মারতে শুরু করলে মারতেই থাকে। আর সায়েন্টিস্টরা মূলত তাকে ঠিক এভাবেই তৈরি করতে চেয়েছিল, যাতে করে তারা নিজেদের কাজের জন্য তাকে ব্যবহার করতে পারে। এবার তারা সবাই সেখানে আরও একটি ফাইল দেখছিল, যেখানে যিশুকে একটি অপারেশনের ছবি দেখতে পায়, যেটা দেখে হঠাৎ করেই তার অতীত জীবনের কিছু কথা মনে পড়ে যায়। সময়টা ছিল 1943 সাল, যখন জাপানে যুদ্ধ চলছিল। আমরা এখানে একটি ল্যাবের মধ্যে একটি অপারেশনকে দেখতে পাই, যেখানে কয়েকজন ডক্টর একটি মানুষের উপর এক্সপেরিমেন্ট করছিল। আর এটাও ছিল একটি আলফা প্রজেক্ট। তারা একজন মানুষকে আলফা বানানোর চেষ্টা করছিল। এবার একজন ডক্টর এখানে জাপানি মিলিটারির লিডারকে বলে যে তারা তাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুলভাবে কমপ্লিট করে ফেলেছে। এই মানুষটি এখন পুরোপুরিভাবে আলফাতে পরিণত হয়ে যাবে। আলফা হওয়ার জন্য যা কিছু প্রয়োজন তার শরীরে সবকিছুই করা হয়েছে। একথা শুনে সমস্ত মিলিটারিরা সেখানে ডক্টরদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য তালি বাজাতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা যেই ব্যক্তিকে আলফা বানাতে চেয়েছিল, সেই ব্যক্তি সেখানে জেগে ওঠে। সেখানে থাকা কেউই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। কিন্তু এর পরক্ষণেই দেখা যায় যে আলফা এক এক করে সেখানে থাকা প্রত্যেককেই মারতে শুরু করে। আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে সেখানকার সবাইকেই মেরে ফেলে। তবে সেখানকার প্রধান ডক্টর মৃত্যুর আগে কোনো মতে সেই আলফাকে একটি রুমের মধ্যে বন্দি করে ফেলেছিল। অন্যদিকে আমরা বর্তমান সময়ে সেই জাহাজের দৃশ্য দেখতে পাই, যেখানে কিংসু তার সঙ্গে সেই মহিলাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারা দৌড়ে কোনো মতে জাহাজের একটি লিফটে উঠে যায়, কিন্তু জাহাজের লিফটটি যেই ফ্লোরে গিয়ে খোলে, সেখানকার সামনেই দাঁড়িয়ে ছিল আলফা। আর লিফটের মধ্যে তাদের উপস্থিতি বুঝতে পেয়ে আলফা সেখানে উঠে যায় এবং সঙ্গে সঙ্গে সে সেখানে কিংসুকে মেরে ফেলে। আর ঠিক এমন সময় সেখানে পুলিশ অফিসার ডোসুক চলে আসে। ডোসুক এখানে দেখতে পায় যে সে মহিলা কয়েদি আলফার হাত থেকে বাঁচার চেষ্টা করছে। ডোসুক তখন দৌড়ে গিয়ে তাকে সাহায্য করে। সে তাকে কোনো মতে সেখান থেকে জাহাজের কিচেনে নিয়ে আসে। আর কিচেনে নর্মাল টেম্পারেচারের একটি ফ্রিজার ছিল। ডোসুক তখন সেই মহিলাটিকে ফ্রিজটিতে কিছুক্ষণ লুকিয়ে থাকতে বলে, কিন্তু সেখানকার ফ্রিজ খোলার পর দেখা যায় যে ফ্রিজের মধ্যে প্রচুর পরিমাণে লাশ রয়েছে। আর এগুলো হচ্ছে সেই কয়েদিদের লাশ, যাদেরকে পার্ক নামক সেই কয়েদি মেরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল। এবার ডোসুক সেই মহিলাকে ভেতরে রেখে বাহিরে আসলে কিছুক্ষণের মধ্যে সেখানে আলফা চলে আসে। যদিও ডোসুক বন্দুকের মাধ্যমে আলফাকে মারার চেষ্টা করছিল, কিন্তু সে তার সঙ্গে কোনোভাবেই পেরে ওঠে না।
আলফা তার কাছে এসে তার গলা চেপে ধরে, কিন্তু ডোসুক যেন কোনোভাবেই হার মানার পাত্র ছিল না। সে আলফার সঙ্গে শেষ পর্যন্ত লড়াই করে যাচ্ছিল। এখানে তাদের দুজনের মধ্যে অনেক বড় একটি ফাইট হয়, যার ফলে ডোসুক অনেক বাজেভাবে আহত হয়ে যায়। তবে এক পর্যায়ে ডোসুকের প্রচণ্ড রকমের রাগ হচ্ছিল, ফলে তার মধ্যে হঠাৎ করেই যেন প্রচুর পরিমাণে শক্তি চলে আসে। সে তখন একটি চাকু দিয়ে আলফার একটি হাত কেটে ফেলে, আর এটা করতে পেরে সে প্রচণ্ড খুশি হয়ে যায়। এমনকি শেষ পর্যন্ত আলফা এখানে তাকে মেরে ফেললেও তার চেহারায় অদ্ভুত এক প্রশান্তির হাসি ছিল। এবার ডোসুককে মারার পর আলফা সোজা চলে যায় সেই ফ্রিজারের কাছে, যেখানে সেই মহিলা কয়েদি লুকিয়েছিল। সে সেই ফ্রিজারের ভেতরে থাকা লাশগুলোর পাশেই বসেছিল, কিন্তু যখনই সে ফ্রিজারের সামনে আলফাকে দেখতে পায় তখন সে খুবই ভয় পেয়ে যায়, আর সে বাঁচার জন্য সেখানে মৃত মানুষের মতো অভিনয় করে। কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং ভয়ে তার হাত পা যেন কাঁপছিল, তবে তারপরও সে অনেক কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করে। এরপর আলফা একদম তার কাছে চলে আসে, আর সে মহিলাটির গালে হাত বুলিয়ে চেক করে দেখে যে সে জীবিত আছে কিনা। মহিলাটি এখানে অনেক কষ্ট করে তার নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল, তবে সৌভাগ্যবশত আলফা তাকে মৃত ভেবেছিল, যার ফলে সে সেখান থেকে চলে যায়। এমন সময় আলফা বাহির থেকে একটি হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। আসলে এই হেলিকপ্টারটি ছিল ভিটিএস টিমের, যারা কিনা আলফাকে উদ্ধার করার জন্য এসেছে। তো তারা সঙ্গে সঙ্গেই হেলিকপ্টার থেকে জাহাজে নেমে পড়ে। অন্যদিকে জাহাজটির ভেতর যতজন মানুষ বেঁচে ছিল তারা সবাই হেলিকপ্টারের আওয়াজ পেয়ে অনেক খুশি হয়ে যায়, কারণ তারা ভাবছিল যে রেস্কিউ টিম তাদেরকে উদ্ধার করতে এসেছে। তাই তারা সবাই দৌড়ে সেই হেলিকপ্টারটির দিকে যেতে থাকে। অন্যদিকে আমরা ভিটিএস এর অফিসার হেসিক এবং তার টিমকে দেখতে পাই। তাদের কাছে প্রথমে সেখানে সেই মহিলা কয়েদিটি দৌড়ে আসে, আর মহিলাটি এখানে হেসিকের কাছে সাহায্য চায়। সে বারবার তাকে অনুরোধ করে যে তাকে যেন তারা বাঁচিয়ে নেয়, কিন্তু এখানে দেখা যায় যে মহিলাটির চিৎকার শুনে হেসিক খুবই রেগে যায়, আর সে তাকে বাঁচানোর বদলে বরং সেই তাকে গুলি করে মেরে ফেলে। কিন্তু ঠিক এমন সময় সেখানে সুমিন এবং তার সঙ্গীরা চলে আসে, আর তারা হেসিকের এমন কর্মকাণ্ড দেখে একদম অবাক হয়ে যায়, কারণ সে একজন অফিসার হয়ে বিনা কারণে একজন কয়েদিকে মেরে ফেলেছে, যেটা মোটেও কোনো স্বাভাবিক বিষয় ছিল না। তাই সুমিন এখানে হেসিকের দিকে বন্দুক তাক করে, আর সে তার কাছে জানতে চায় যে সে এমনটা কেন করেছে। কিন্তু হেসিক এখানে তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তাকেই গুলি করে মেরে ফেলে। এরপর সে বাকি সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা প্রত্যেকেই হচ্ছে এক একটা অপদার্থের দল। তোমাদেরকে সিম্পল একটি কাজ দেয়া হয়েছে, শুধুমাত্র ফিলিপিন থেকে কোরিয়াতে জাহাজটি নিয়ে আসা। আর এই সামান্য কাজটুকু তোমরা ঠিকঠাক মতো করতে পারলে না। কাজটি কমপ্লিট করার জন্য আমাকে এখানে আসতে হলো, তাই তোমাদের কারোই বেঁচে থাকার অধিকার নেই। তবে ঠিক এমন সময় সেখানে জিসুক চলে আসে, আর জিসুক সঙ্গে সঙ্গে হেসিকের উপর হামলা করে। আর এখানে দেখা যায় যে জিসুকের শরীরে অন্যদের তুলনায় প্রচণ্ড শক্তি ছিল। জিসুক এক এক করে সেখানে হেসিকের প্রত্যেকটি সঙ্গীকেই মারছিল, এমনকি সে এখানে হেসিককেও মেরে ফেলার চেষ্টা করছিল। তাকে দেখে এমন মনে হচ্ছিল যে হেসিকের উপর তার পুরনো কোনো রাগ রয়েছে। তবে ঠিক এমন সময় হেসিক জিসুকের শরীরে একটি চিহ্ন দেখতে পায়, যেটা মূলত একটি সিল নম্বর ছিল। হেসিক এতে সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে জিসুকের উপরও কোনো না কোনো সময় আলফা প্রজেক্টের এক্সপেরিমেন্ট করা হয়েছিল, কিন্তু সে হয়তো এক্সপেরিমেন্ট চলাকালীন সময়ে পালিয়ে গিয়েছিল। এবার আমরা জিসুকের অতীতের জীবনের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে জিসুক অনেক ভয়ানক একজন গ্যাংস্টার ছিল। তার কাছে কোনো মানুষকে হত্যা করা যেন কোনো ব্যাপারই ছিল না। তবে একদিন হঠাৎ করেই জিসুককে অজ্ঞান করে জাপানি মিলিটারিরা ধরে নিয়ে আসে, আর যখন জিসুকের জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি এক্সপেরিমেন্টের ল্যাবে দেখতে পায়, যেখানে তার পুরো শরীরে অনেক কাটাছেঁড়া অবস্থাতে ছিল। তবে সেখানে তার সঙ্গে আরও বেশ কয়েকজন মানুষেরও এক্সপেরিমেন্ট চলছিল। তবে ঠিক এমন সময় তার কাছে একজন ডক্টর আসে, আর সে তার গলার মধ্যে একটি ইঞ্জেকশন পুশ করে দেয়, যার ফলে সঙ্গে সঙ্গে তার পুরো শরীর কাঁপতে শুরু করে, আর তার কান এবং মুখ দিয়ে রক্ত আসতে থাকে। এরপর দেখতে দেখতেই তার পুরো চোখ একদম নীল রঙের হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। তবে এক্সপেরিমেন্টের মধ্যে যারা যারা মারা যায় তাদের সবাইকে একটি ট্রাকে করে এক ধরনের খামারে নিয়ে আসা হয়, আর এই লাশগুলোকে মূলত এক ধরনের প্রাণীর খাবার হিসেবে ব্যবহার করা হয়। এবার জিসুকেও যখন খাবার হিসেবে সেই খামারে ফেলে দিয়ে আসা হয়, তার ঠিক কিছুক্ষণ পরেই জিসুকের জ্ঞান ফিরে আসে, অর্থাৎ জিসুক আসলে মারা যায়নি। জিসুক তখন সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। আসলে তার ভেতরে আলফার কয়েকটি ইঞ্জেকশন পুশ করা হয়েছিল, যার ফলে কোনোদিনও তার বয়স বাড়েনি। তবে যেহেতু তার উপর পুরোপুরিভাবে এক্সপেরিমেন্ট কমপ্লিট হয়নি, তাই তার ভেতরে মানুষ এবং আলফার দুটো শক্তিই ছিল। কিন্তু এই পুরো বিষয়টি জিসুক সকলের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আর সে সেই জায়গা থেকে পালিয়ে আসার পর
সে একদম নতুনভাবে তার জীবন শুরু করেছিল। সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করেছিল। এমনকি কিছু বছর পর তাদের সংসারে তার একটি ছেলে সন্তানও আসে। এভাবেই তার জীবন অনেক ভালোভাবেই কাটছিল। কিন্তু অফিসার হেইসিক একসময় জিসুকের ব্যাপারে জানতে পারে। আর একদিন যখন জিসুক কাজে যায়, তখন সে জিসুকের ওয়াইফকে মেরে তার ছেলেকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু হেইসিক তার ছেলেকে নিয়ে কেন পালিয়েছিল সেটা আমরা সামনে জানতে পারব। তবে জিসুকের এত সুন্দর পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য জিসুক অনেক ভেঙে পড়েছিল। আর সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে সে হেইসিকের উপর প্রতিশোধ নেবেই। তাই সে ইচ্ছে করেই কোরিয়াতে অপরাধ করে ফিলিপিনে পালিয়ে গিয়েছিল, যাতে করে তাকে জাহাজে করে কোরিয়াতে ফিরিয়ে আনা হয়। কারণ সে খুব ভালো করেই জানত যে জাহাজের সবকিছু পরিচালনা করে হেইসিক। এবার আমরা বর্তমান সময়ে হেইসিক এবং জিসুককে দেখতে পাই। জিসুক এখানে হেইসিককে মনে করিয়ে দেয় যে সে তার এবং তার পরিবারের সঙ্গে বিনা কারণে কতটা অন্যায় করেছে। কিন্তু ঠিক এমন সময় সেখানে আলফা চলে আসে। তখন হেইসিকের যে সমস্ত সঙ্গীরা বেঁচে ছিল তারা সবাই মিলে একসঙ্গে আলফাকে গুলি করতে শুরু করে। কিন্তু আলফার এতে কোনো কিছুই হচ্ছিল না। এদিকে হেইসিক এবং জিসুকের মধ্যে প্রচণ্ড লড়াই হচ্ছিল। অন্যদিকে আলফা এক এক করে হেইসিকের লোকদেরকে মারছিল। আর সমস্ত সোলজারদেরকে মারার পর আলফা হেইসিকের সামনে চলে আসে। কিন্তু সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে, যে আলফা জাহাজের সমস্ত মানুষদেরকে মুহূর্তের মধ্যেই মেরে ফেলছিল, সে এখানে হেইসিকের সামনে 1 মিনিটও টিকতে পারে না। হেইসিক তাকে মুহূর্তের মধ্যেই মেরে ফেলে। আসলে এই আলফা প্রজেক্টের এক্সপেরিমেন্টের সঙ্গে সেও জড়িত রয়েছে। তাই সে এটা খুব ভালো করেই জানত যে আলফাদেরকে কিভাবে মারতে হয়, যার ফলে সে এত সহজে আলফাকে মেরে ফেলেছে। এখন জাহাজের মধ্যে বেঁচে ছিল মাত্র 2 জন মানুষ, জিসুক এবং হেইসিক। হেইসিক এখানে জিসুককেও মেরে ফেলার চেষ্টা করছিল। হেইসিক প্রথমে জিসুককে প্রচণ্ড মারে, যার ফলে জিসুকের পুরো শরীর একদম ক্ষতবিক্ষত হয়ে যায়। কিন্তু যখনই জিসুকের তার ওয়াইফ এবং বাচ্চার কথা মনে পড়ে, তখনই সে যেন একদম পাগলের মতো হয়ে যায়। তার ভেতরে তার আলফার শক্তি জেগে ওঠে। আর সে তখন অনবরত হেইসিককে মারতে থাকে। এবার তারা দুজন লড়াই করতে করতে জাহাজের ডেকের মধ্যে চলে আসে। আর এখানে তারা দুজন এমনভাবে লড়াই করছিল যে লড়াইয়ের এক পর্যায়ে হেইসিক সোজা পানির মধ্যে পড়ে যায়। আর হেইসিককে মারার জন্য জিসুকও পানিতে লাফ দেয়। এরপর সে পানির মধ্যে হেইসিককে মেরে ফেলে। তার এত বছরের প্রতিশোধের আগুন যেন আজকে নিভে যায়। এবার আমরা একটি সিক্রেট আইল্যান্ডে একটি গোডাউন দেখতে পাই, যেখানে হেইসিকের বস ডং ছিল, যে কিনা হেইসিককে আলফাকে তার কাছে নিয়ে আসতে বলেছিল। সে তার সঙ্গে স্পেশাল কয়েকজন মানুষকে নিয়ে এখানে এসেছে, তার গোডাউনে থাকা একজন বিশেষ মানুষকে দেখানোর জন্য। এবার আমরা দেখতে পাই যে সেখানে ছোট্ট একটি ছেলে বন্দী রয়েছে, যে কিনা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, ঠিক একদম তার বাবার মতো। আসলে জিসুক যেহেতু একজন আলফা ছিল, তাই তার সন্তানও তার মতোই একজন সুপার হিউম্যান। তবে সে সাধারণ আলফার চাইতে অনেকটাই স্পেশাল ছিল, কারণ সে জন্ম থেকে জেনেটিকভাবে একজন আলফা হিউম্যান, যার দ্বারা অনেক অসম্ভব কাজকেও করানো সম্ভব। তাই মূলত ডং হেইসিকের মাধ্যমে জিসুকের ছেলেকে ধরে এনে বন্দি করে রেখেছে, যাতে করে তার মাধ্যমে সে নিজে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে, তাকে তার অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। অন্যদিকে আমরা জিসুককে দেখতে পাই। জিসুক সমুদ্র থেকে সেই দ্বীপটির মধ্যে উঠে এসেছে, যেখানকার গোডাউনে তার ছেলে বন্দী রয়েছে। আর সে বহু বছর ধরেই তার ছেলের সন্ধান করছে, কিন্তু সে এটা জানত না যে তার ছেলে এই দ্বীপের মধ্যেই রয়েছে। তবে সে এখান থেকে সোজা বেরিয়ে পড়ে তার ছেলেকে উদ্ধারের সন্ধানে। আর এমনই একটি ইনকমপ্লিট এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসলে কিছু কিছু গল্পের এন্ডিং ডিরেক্টর অডিয়েন্সের উপরই ছেড়ে দেয়, কারণ মুভির ভেতরে নানা ধরনের টুইস্ট, ক্লু এবং থিওরি থাকে, যেটার মাধ্যমে সেই সমস্ত মুভির এন্ডিং দর্শকেরা নিজের ভেতরেই তৈরি করে ফেলে। তো জিসুক যেহেতু একজন আলফা হিউম্যান ছিল, তাই আপনাদের কাছে কি মনে হয়, জিসুককে শেষ পর্যন্ত তার ছেলেকে উদ্ধার করতে পেরেছিল? এই বিষয়ে আপনাদের মতামত ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।